স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। যেন জানা কথাই জানতে হলো আবার, নিরুত্তাপ বিসিবি নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিলেন আমিনুল ইসলাম বুলবুল সহ অনেকেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমে পরিচালক, তারপর সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। ক্লাব ক্যাটাগরিতে লড়াই করে সর্বোচ্চ 42 ভোটে জিতলেন ফারুক আহমেদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোলা জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক হওয়া সাখাওয়াত হোসেনের সাথে তিনিও হয়েছেন সহ সভাপতি। রিপোর্টে বিস্তারিত। বিসিবি নির্বাচনের ভোট কেন্দ্রের বাইরে এই ছবি দেখলে কে বলবে ভোটের লড়াইয়ে আগের দিনই বেশিরভাগ পদে কে জিততে যাচ্ছেন তা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এ যেন এমন এক থ্রিলার সিনেমা যার শেষ ক্লাইম্যাক্স সিনে নায়ক নায়িকার পরিণতি সবারই জানা। যদিও এই হুড়োহুড়ির কেন্দ্র বুলবুলের সাথে ফারুক আহমেদও। সভাপতি পদ হারানোর পর নির্বাচিত হয়ে ফের কোন পদে আসতে যাচ্ছেন সেটা নিয়েই ছিল রোমাঞ্চ। জানা গেল সর্বোচ্চ 42 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি, এবার তিনি সহ সভাপতি। তাকে পাশে নিয়েই বিজয়ী বুলবুল হাজির হয়েছিলেন প্রেস কনফারেন্সে। তিনি কথা রেখেছেন, চেয়েছিলেন সবার সাথেই ক্রিকেটের জন্য কাজ করতে। আজকে যখন আমি সভাপতি হয়েছি তখন সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই, এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি। এই কথাটাকে বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে, পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট, এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। এবং আমরা যে দলটা পেয়েছি 25 জনের যে ক্রিকেট আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি, এই 25 জন আমরা একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন বুলবুল আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে, যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। কিন্তু চাইলেই তো সবাইকে এক কাতারে দাঁড় করানোর চ্যালেঞ্জটা জেতা যায় না। বিশেষ করে নির্বাচনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বেশিরভাগ ক্লাব কর্তা যখন সরে দাঁড়ান, তখন কাজটা আসলেই অনেক কঠিন হয়ে যায়। নতুন দায়িত্ব পাওয়া বিসিবি সভাপতির কাছে আছে কি তেমন কোনো জাদুমন্ত্র? কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে, উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। নির্বাচন যে বিধিমালা ছিল তার মধ্যে ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে, কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নির্বাচিত বোর্ড পরিচালকদের মধ্যে হয় ফের ভোটাভুটি, তার শেষেই সহসভাপতি নির্বাচিত হন ভোলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর সাখাওয়াত হোসেন। তিনি এর আগে বিসিবি সভাপতির পর্যটন বিষয়ক উপদেষ্টা ছিলেন। ফারুক আহমেদের সাথে মিলে কাজ করবেন তিনি। 3টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন 23 জন পরিচালক। ক্যাটাগরি 1 অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন 10 জন। ক্যাটাগরি 2 বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে হয়েছেন 12 জন। এই ক্যাটাগরিতে মোট 76 জন ভোটার, তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র 43 জন কাউন্সিলর। তাদের মধ্যে 34 জন ই ভোট দিয়েছেন এবং 9 জন সশরীরে এসে ভোট দিয়েছেন, অর্থাৎ 33 জন ভোট দেননি। ক্যাটাগরি 3 অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন 1 জন। এই ক্যাটাগরিতে 45 জনের মধ্যে 42 জনের ভোট কাস্ট হয়েছে। 5টি ই ভোট এবং 37 জন সশরীরে ভোট দিয়েছেন, মাত্র 1 জন ভোট দিতে আসেননি। যেখানে 35-7 ভোটে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। খালিদ জামিল, একাত্তর। বিসিবি নির্বাচন সুষ্ঠু হয়নি, বরং প্রভাবিত হয়েছে, এমন অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ক্যাটাগরি 3 থেকে বিসিবি নির্বাচনে অংশ নেয়া সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। খালেদ মাসুদ পাইলটের কাছে বড় ব্যবধানে হারার পর প্রেস কনফারেন্সে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কোয়াবের সাধারণ সম্পাদক ছিলেন দেবব্রত পাল, ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন অনেকদিন। পরবর্তী পরিস্থিতিতে সব ছেড়ে ছুড়ে দেশের ক্রিকেটের নীতি নির্ধারকদের একজন হতে চেয়েছিলেন সাবেক এই ক্রিকেটার। ক্যাটাগরি 3-এ খালেদ মাসুদ পাইলটের সাথে দেবব্রত পালের ভোটের লড়াইটা জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছিল, কিন্তু হয়নি তেমনটা। পাল হেরেছেন বড় ব্যবধানে। আপনারা দেখেন সাবেক ক্রিকেটার কারা এসেছে, সাবেক ক্রিকেটার কারা এসেছে। আমাদের একজন ক্রিকেটার কিন্তু একটা ফিক্সিং এর কথা বলেছিলেন, নির্বাচন ফিক্সিং। আমি দৃঢ়ভাবে বলতে চাই
এই নির্বাচন শুধুমাত্র ফিক্সিংয়েই নয়, এর ভেতরে আরও গভীর কিছু রয়েছে। আপনারা এটার অনুসন্ধান করাটা অত্যন্ত প্রয়োজন। আপনি যদি দেখেন ক্রিকেটার হিসেবে কারা এসেছে, আমরা চাই 15 জন কাউন্সিলর কারা হবে দেশ বরেণ্য ক্রিকেটার। যারা কাউন্সিলর হয়েছেন তারা অবশ্যই জাতীয় দলের খেলোয়াড়, তাদের প্রতি অবশ্যই সম্মান রয়েছেন। কিন্তু ক্রিকেট বোর্ডের যারা চাকুরিরত থাকেন, এই কাউন্সিলের সাধারণ সদস্যরা কিন্তু সাধারণ পরিষদে তারাই কিন্তু বাজেট সহ সকল পরিকল্পনা পাশ করবেন। বিসিবির এমপ্লয়ি হয়ে আপনি সেই পরিকল্পনা পাশ করছেন, যাদের নামে আইসিসি থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে, তাদেরকেও কাউন্সিলর করা হয়েছে। আমি কিন্তু একটি বার কোনো ক্রিকেটার সম্পর্কে কিছু বলিনি। একটা নারী ক্রিকেটারও দেখবেন না যে জাতীয় দলের মধ্যে আছে। ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন জাতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটার, একটা প্রথম শ্রেণীর ক্রিকেটারও নাই। জুনিয়র ক্রিকেটারদের জন্য সাকিব আল হাসান যেন কোচ। বিপিএল এ সতীর্থদের দিতেন বোলিং পরামর্শ, এনসিএল খেলতে এসে তেমনটাই জানিয়েছেন রাজশাহী ডিভিশনের বোলার নিহাদুজ্জামান। টাইগার অলরাউন্ডারের টোটকা নিয়ে কাজেও লাগিয়েছেন এই স্পিনার। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। যে দেশে সচিন টেন্ডুলকার থাকেন সে দেশে বিরাট কোহলি জন্মায়। গুণীদের কদর করলে গুণী তৈরি হয়। সাকিব আল হাসানের দেশে আরেকজন সাকিব নাই। আক্ষেপ থাকতেই পারে, তবে স্বয়ং সাকিব শেখান কিভাবে সেরা হতে হয়। তুমি তো লাস্ট ম্যাচে 2 ওভার বোলিং করে 7 রান দিছো পাওয়ার প্লেতে, তো তোমার আর ইমপ্রুভ করবে কি? বিপিএলে উঠতি তারকাদের মেলা বসে, সবার নজর থাকে সাকিবের কাছ থেকে শেখার। বিশ্বসেরার থেকে শেখার আগ্রহটা স্পিনারদেরই সবচেয়ে বেশি। তেমন একজন নিহাদুজ্জামান সাকিবের কাছে গিয়েছিলেন নিজের অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ করতে, কিন্তু ফিরে এলেন অবাক হয়ে। বোলিং এর উপদেশ দিছে, আমি স্পেশালি তাকে কয়েকটা কোশ্চেনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে পাওয়ার প্লেতে বোলিং কীভাবে ইমপ্রুভ করা যায়, এবং আমি একটা ম্যাচ পরে বিপিএলের একটা ম্যাচ পরে আমি তার কাছে গেছিলাম বোলিং নিয়ে কথা বলতে। তো উনি তখন আমাকে কোশ্চেন করেছিল, তুমি তো লাস্ট ম্যাচে 2 ওভার বোলিং করে 7 রান দিছো পাওয়ার প্লেতে, তো তোমার আর ইমপ্রুভ করবে কি? তো আমি তখন বলছিলাম, আমি অবাক হয়েছিলাম যে উনি মানে আমার বোলিংটা উনি দেখছে। তো আসলে উনি এই প্রত্যেকটা খেলায় দেখে এবং ফলো করে। পরে উনি আমাকে বলছিল যে আসলে কী করলে আরেকটু ইমপ্রুভ হবে। তো এই জিনিসগুলো নিয়ে বলছে, চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ যে ওইগুলো নিয়ে কাজ করার। আর আরও অনেক কিছু শেখার বাকি আছে, তো প্রতিনিয়ত শেখার চেষ্টা করতেছি। আশা করি যে ডে বাই ডে এগুলো ইমপ্রুভ করবো এবং আলহামদুলিল্লাহ বোলিংয়ে নতুন নতুন কোনো কিছু শিখবো এবং এটা নিয়ে আমি কাজে লাগাতে পারবো। সাকিব আল হাসান এমনই, সব কিছুরই খোঁজ খবর রাখেন। জুনিয়রদের সাথে তার সখ্যতাও বেশি। কেউ জানতে চাইলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন শেখাতে। সাকিব কি জুনিয়রদের কোচ? সাকিব ভাইয়ের কাছে আমি অনেকবার সুযোগ পাইছি, যে কয়েকবারই সুযোগ পাইছি বোলিং নিয়েই কথা বলেছি, এবং আলহামদুলিল্লাহ উনি আমাকে ছোট ছোট কিছু জিনিস দেখাই দিছে, এবং উনি সত্যি কথা বলতে উনি অনেক মেন্টালি অনেক বুস্ট আপ করে। তো উনি খেলার খোঁজ খবর রাখে। তো আমি যখনই সুযোগ পাইছি আমি এটা চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ এটা আমার বোলিংয়ে কাজে লাগছে। সাকিবের শেষের শুরু হয়েছে বহু আগে, এখন সময় তরুণদের। ঘরোয়া ক্রিকেটে নিহাদুজ্জামান খেলছেন বহুদিন। ডিপিএল বিপিএল এ নিয়মিত খেলায় স্পিনারের লক্ষ্য জাতীয় দল। নিজের ভ্যারিয়েশনে নতুন নতুন কালেকশন জমা করতে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির ভিডিও দেখে থাকেন। শেখেন সেই ভিডিও দেখে। আসলে তার বোলিং ভিডিও দেখে শেখা আর কি, যে তার বোলিং এর বল একই জায়গা থেকে কিভাবে বল টার্ন তার করে। সাথে কখনো কথা হয়েছে? না, আনফরচুনেটলি আমি তার সাথে কখনো সুযোগ পাইনি বা তার সাথে কোচিং করার সুযোগ পাইনি। বাট আমি ড্যানিয়েল ভিডিওর একটা জিনিস বল দেখি যে সে একই জায়গা থেকে বল টার্ন করাতে পারে এবং একই জায়গা থেকে বল ভিতরে ঢুকাইতে পারতো। আমি এই বলটা অনেক বেশি চেষ্টা করি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কখনো কখনো দলকে জেতানোর মতো ইনিংস পাওয়া যায় তার ব্যাট থেকে। ব্যাট বল দুই অঙ্গনে নিজের সেরাটা দিতে পারলে নিহাদরাই হয়ে উঠতে পারেন সাকিবের উত্তরসূরি। আবু নাইম, ৭১, সিলেট। আইসিসি নারী বিশ্বকাপে শুরুটা হয়েছে দাপুটে। এবার ইতিহাস গড়ার পালা। গুয়াহাটিতে টাইগ্রেসদের সামনে এবার ইংল্যান্ড, যাদের বিপক্ষে মঙ্গলবার ইতিহাসে দ্বিতীয়বারের মতো ওয়ানডে খেলতে নামছে জ্যোতিরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই নিজেদের সামর্থ্য দেখানোর পর এখন স্বপ্নটাও হয়েছে বড়। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ প্রিভিউ থাকছে পার্থ বণিকের রিপোর্টে। সোভানা মোস্তারির উইনিং বাউন্ডারি, সাথে সাথেই শেষ পাকিস্তানের সব হম্বিতম্বি। নারী বিশ্বকাপে এভাবেই প্রথম ম্যাচ জিতে হাসছেন নিগার সুলতানা জ্যোতিরা। কোনো নেল বাইটিং ম্যাচ নয়, কোনো স্ট্রাগল নয়। ১১৩ বল আগে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপে বাংলাদেশ করেছে ফ্লাইং স্টার্ট। ৮ দলের বিশ্বকাপে কলম্বো পার্ট চুকিয়ে ভারতে পা রেখেছে টাইগ্রেসরা। মঙ্গলবার আসামের গুয়াহাটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড,
যে ইংল্যান্ডের সাথে ওয়ানডেতে কেবল একবারই খেলার রেকর্ড আছে বাংলাদেশের, তাও 3 বছর আগে ওয়েলিংটনে 2022 বিশ্বকাপে। সেই ম্যাচে 100 রানের হার নিশ্চয়ই জ্যোতিরা এখনো মনে রেখেছেন। 3 বছর আগের সেই দলের মধ্য থেকে ক্যাপ্টেন ছাড়াও এবারের বিশ্বকাপ খেলছেন ফারজানা হক পিঙ্কি, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তাররা। 3 বছরে সময় যেমন পাল্টেছে তেমন পাল্টেছে তাদের খেলার ধরন। তবে নতুনরাও এবার ইংল্যান্ডের জন্য হতে পারেন ভয়ানক। সেখানে প্রথম দুটো নামই পেসার মারুফা আক্তার আর ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক। পাকিস্তান ম্যাচে যেভাবে মারুফা 2 ইনসুইংয়ে ওমাইমা সিদ্রাদের স্টাম্প গুড়িয়ে দিয়েছেন, তাতে শুধু কমেন্টেটররাই নন, লাসিথ মালিঙ্গা পর্যন্ত তাকে কুর্নিশ করতে বাধ্য হয়েছেন। শুধু উইকেট নয়, পাকিস্তান ম্যাচে ইকোনমিক্যাল বোলিংও নজর কাড়েন মারুফা। 7 ওভারে দেন মাত্র 31 রান। অন্যদিকে ঝিলিক ব্যাট হাতে যেন ছিলেন অপ্রতিরোধ্য, শুধু 50 তোলেননি, ওপেনিংয়ে নেমে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তার 77 বলে 54 রানের ইনিংসই ভিত গড়ে দেয় বাংলাদেশের জয়ের। টাইগ্রেসদের সামনে এবার 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তারাও সাউথ আফ্রিকাকে 10 উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে এবারের আসরে। বোলিং ডিপার্টমেন্টে লিন্ডসে স্মিথ, ন্যাট স্কিভার ব্রান্টদের ওপর যেমন স্পটলাইট থাকবে, তেমন ট্যামি বিউমন্ট, অ্যামি জোনসের ওপেনিং জুটিকেও রাখতে হবে ফোকাসে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এর ব্যাটিং সারফেসের জন্য বিখ্যাত। এখানে ইভেন বাউন্স থাকায় বলও সহজে ব্যাটে আসে। ব্যাটারদের জন্য শট খেলা হয় ইজি। শুরুর দিকে পেসাররা কিছুটা অ্যাডভান্টেজ পেলেও পরে বল ঘুরতে শুরু করে, তখন দায়িত্বটা নিতে হয় স্পিনারদের। দেখার বিষয় ইংল্যান্ডের বিপক্ষে কেমন পারফরমেন্স উপহার দেয় বাংলাদেশের নারীরা। 2 পয়েন্ট টাফ, কিন্তু অসম্ভব তো নয়। বাঘাট সিংহের ম্যাচ শুরু মঙ্গলবার দুপুর 3:30টায়। পার্থ বণিক, 71। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হোটেলে ঘন্টা দুয়েকের বিশ্রামের পর আবার মাঠে অনুশীলন। হামজা চৌধুরীর শিডিউল শুনে তাকে সুপার হিউম্যান মনে হতেই পারে। দেশের তরে হামজার এই নিবেদন তার আশেপাশের সবাইকেই উজ্জীবিত করে। গণমাধ্যম থেকে শুরু করে টিমমেট সবার মাঝেই হামজার এনার্জি ছড়িয়ে পড়েছে। টিম ম্যানেজারের প্রত্যাশা হামজাকে দেখে দলের মনোবল আরও বেড়ে যাবে। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। কিন্তু সবসময় ভালো ভালো বল চাই এবং সেগুলো কিন্তু এখন আগের থেকে আমরা বেশি পাচ্ছি, কারণ সমিত এবং হামজা খেলা। একদিন আগেই জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন বলেছেন, হামজার আগমনে মাঝমাঠ থেকে বলের সাপ্লাই বেড়েছে, কিন্তু শুধু সাপ্লাই দিয়েই তো আর গোল হয় না। মিডফিল্ডার আর অ্যাটাকারদের থাকতে হয় আত্মার মিল, চোখে চোখেও বলতে হয় কথা। জাতীয় স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকে যখন একসাথেই বেরোলেন হামজা রাকিব, ধারণা করা যায় ওদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা আরও বাড়ছে। দেখতে দেখতে বেলা তো অনেক গড়ালো। বাংলাদেশের আলো হাওয়া, তাকে ঘিরে মাতাল করা উন্মাদনা, এসব কিছুই তো আর নতুন না তার কাছে। স্টেডিয়ামের ট্র্যাকে অনুশীলন করতে থাকা অ্যাথলেট যেমন দৌড়ে এসে হামজাকে ছুঁইতে চায়, টিমমেটরাও ফ্রেমবন্দি হতে চান হামজার সাথে। তার আগমনে সবার মাঝে এই কর্মচঞ্চলতা বেশ উপভোগ করেন টিম ম্যানেজার। সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো যে হামজা যেহেতু আসছে, সেটা একটা বাড়তি স্পিরিট যোগায় আমাদের টিমকে। তাকে দেখলে একটা আলাদা, আপনাদের পাশে আপনাদের চেহারা দেখলেও আমার ভালো লাগে যে আপনারা যেমন দৌড়ে আসেন, যে এই একটা স্পিরিট, এই স্পিরিটটাকে আমরা আসলে কাজে লাগানো আমাদের দরকার। শুধু বাংলাদেশ তো নয়, উপমহাদেশেরই সবচেয়ে বড় ফুটবল তারকা হামজা, কিন্তু এই চৌধুরী সাহেব পুরোটাই বিনয়ে ভরা। এদিনও দেখা গেল তার নমুনা। জামালদের বিশেষ খেলায় যখন ভুল করলেন হামজা, শাস্তি মেনে নিলেন মাথা পেতে। মাঠের মানুষ মাঠে নেমেই ক্লান্তি ভুলতে চেয়েছেন, ফুটবলে একটুখানি পা ছুঁয়ে ট্রেনারের ডাকে হামজা সহ অন্যরা গেছেন গা গরমের রানিং করতে। কিন্তু তপু বর্মন ছিলেন আলাদা। ইনজুরিতে আক্রান্ত তপু এদিনও আলাদা রানিং চালিয়েছেন মলিন মুখে। তবে ডিফেন্সের বড় ভরসা ছিটকে যাননি এখনো। আছে হংকং চায়নার বিপক্ষে মাঠে পাওয়ার আশা। তপুর যে অবস্থাটা আছে, আমি কালকেও দেখেছি যে তপু মানে ট্রেনিং বল নিয়ে করে নেই, বল ছাড়াই ট্রেনিং করেছে। তো আমি জানি না আজকে হামজাকে দেখার পরে যদি কিছুটা চেঞ্জ হয়, সব কিছুতে মানুষ এই সাহসটা পেয়ে যায়, তাহলে সেই পজিটিভ দিকটাই চিন্তা করতেছি। এদিনের অনুশীলনে নতুন গোলকিপিং কোচ কিপারদের নিয়ে আলাদা কাজ করেছেন। ফুটবলাররা কোচেদের কথা মতো কাজ করেছে মন খুলে, কিন্তু এরপরও একটা অপূর্ণতা থেকেই যাচ্ছে। এখনও যে দেশে আসেননি শামিত সোম, কানাডা প্রবাসী ফুটবলারকে নিয়ে শঙ্কা আছে ম্যানেজমেন্টের মনেও। সমিত, হামজা, এরা যারা আছে সাথে আমাদের যারা প্লেয়াররা যারা খেলে, সবাই যে একটা বন্ডিং হয়েছে, এটা আসলে আপনারা
আমাদের এই ক্যাম্পে যদি না কেউ থাকে ওই সময় বোঝা যাবে না যে এক সুন্দর বন্ডিং। সমিত এসে যেন খেলার অবস্থায় থাকতে পারে সেইটাই আমি চাচ্ছি। মজার ব্যাপার, সোম দেশে আসার আগেই ঢাকা আসবে হংকং চায়না দল। মঙ্গলবার উত্তরার পুলিশ লাইন মাঠে অনুশীলন করবে ওরা, আর ওই দিনই সন্ধ্যায় দেশে আসবেন শামিত সোম। ক্লান্তি কাটিয়ে 90 মিনিটই মাঠে থাকবেন এই মিডফিল্ডার, সেটাই প্রত্যাশা দর্শকদের। ফয়সাল হাবিব, ৭১। আবারও জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি। গোল মেশিন আর্লিং হাল্যান্ডের ম্যাজিকে ইপিএলে পূর্ণ 3 পয়েন্ট পেল পেপ গার্দিওলার শিষ্যরা। ব্রেন্টফোর্ডের মাঠে নরওয়েজিয়ান ফরওয়ার্ডের করা একমাত্র গোলে 1-0 ব্যবধানে জয় পায় পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে 9 মিনিটে নরওয়ের এই তারকা বাপায়ের দুর্দান্ত এক শটের ভলিতে জালের দেখা পান। এ নিয়ে টানা 5 ম্যাচে ইপিএলে গোল করলেন হাল্যান্ড, আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 7 ম্যাচে নাম তুললেন স্কোরশিটে। সব মিলিয়ে নতুন মৌসুমে 9 ম্যাচে 12 গোল করেছেন এই গোল মেশিন। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ম্যান সিটি। ম্যাচের 22তম মিনিটে মিডফিল্ডার রদ্রির চোটের কারণে মাঠ ছাড়েন, ফলে কিছুটা দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে গার্দিওলার শিষ্যরা। 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 5ম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা যেন থামছেই না। এবার উঠে এসেছে ভিন্ন খবর। 13 বছর আগে রোহিতের সোশ্যাল হ্যান্ডেলে এক স্ট্যাটাস নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেট পাড়ায়। 2012 সালে এক্স অ্যাকাউন্টে একটি টুইট করেছিলেন রোহিত, যেখানে তিনি লেখেন একটি অধ্যায়ের সমাপ্তি এবং আরেকটি অধ্যায়ের শুরু, যেখানে কিনা 45 এবং 77 দুটি জার্সি নাম্বার দেখা যায়। দুটি নম্বর দিয়ে মূলত রোহিতের জার্সিতে থাকা সংখ্যার প্রতি ইঙ্গিত দিয়েছিলেন। কাকতালীয় সেই দুটি সংখ্যা রোহিত ও শুভমান গিলের সঙ্গে মিলে গেছে। রোহিতকে সরিয়ে গতকাল ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের কাঁধে। রোহিতের ক্যাপ্টেন্সি বাদ সম্পর্কে নির্বাচক আগারকার বলেন, রোহিত এবং কোহলির ক্যারিয়ারের ভবিষ্যৎ কি হবে তা তাদের সিদ্ধান্ত, কিন্তু 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন আপাতত ভাবছে না ভারত। এশিয়া কাপে এবারের আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। পারফরমেন্সের কারণে হয়েছেন সিরিজ সেরা এবং পেয়েছেন একটা গাড়ি পেয়েও পড়েছেন বিপাকে, কারণ ভারতে এই গাড়ি আনা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। অভিষেকের যে গাড়িটি দেওয়া হয়েছে সেটি স্টিয়ারিং বাঁ দিকে। ভারতের নিয়ম অনুযায়ী তা অবৈধ। ভারতীয় গাড়িটি ডান দিকে স্টিয়ারিং থাকতে হবে, না হলে ভারতের রাস্তায় সেই গাড়ি আইনিভাবে চালানো যাবে না। বাঁদিকে স্টিয়ারিং থাকায় গাড়িতে ভারতে আনাও যাবে না। তবে এত কিছুর পরেও সুখবর পাচ্ছেন অভিষেক। হেভেল নম্বরে ভারতে তাদের গাড়ি আনতে চলেছে, সেখানে ডান দিকে স্টিয়ারিং থাকার কথা। তবে তারা চাইলে অভিষেকের গাড়ি দিতে পারে, তবে সংস্থাটি এখনও সে ব্যাপারে কিছু জানায়নি। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।